এনসিপি হচ্ছে সরকারি দল এবং জামাতের প্রভাব সরকারের উপর অনেক বেশি, কিন্তু জুলাই ঘোষণাপত্র আসার পর থেকে মনে হচ্ছে যে বিএনপি হঠাৎ করে সরকারের সবচেয়ে কাছের হয়ে গেছে এবং বিএনপির সব চাওয়া আমরা দেখলাম যে জুলাই ঘোষণাপত্রে সেটি প্রতিফলিত হলো। এমনকি নির্বাচনের তারিখও এখন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে হবে, সেরকমটাই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। বিএনপি কি সরকারকে কোনো জাদুটোনা করলো? এনসিপি হচ্ছে সরকারি দল। আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম সেটি হচ্ছে যে ঢাকা ৮ আসনের ভোটাররা আপনাকে কেন ভোট দেবেন? তাহলে আপনাকে ভোট দিলে কি এই যে এতক্ষণ ধরে যে আপনি বলেছেন শহীদের তালিকা হয়নি, এগুলো হবে? প্রথমত হলো ঢাকা ৮-এর এমপির কাজ না শহীদদের তালিকা। আমি আপনাকে ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি কে কার পকেটে, এবং এটি বিষয় দেওয়ার যে কারণ সেটি হচ্ছে যে শুরু থেকে বিএনপি অভিযোগ করছিল এবং অনেক ক্ষেত্রে আমরাও বলেছি যে সরকার এনসিপি হচ্ছে সরকারি দল এবং জামাতের প্রভাব সরকারের উপর অনেক বেশি, কিন্তু জুলাই ঘোষণাপত্র আসার পর থেকে মনে হচ্ছে যে বিএনপি হঠাৎ করে সরকারের সবচেয়ে কাছের হয়ে গেছে এবং বিএনপির সব চাওয়া আমরা দেখলাম যে জুলাই ঘোষণাপত্রে সেটি প্রতিফলিত হলো। এমনকি নির্বাচনের তারিখও এখন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে হবে, সেরকমটাই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। বিএনপি কি সরকারকে কোনো জাদুটোনা করলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা ১ বছর এই সরকারটি ক্ষমতায়, এই ১ বছরের ঘটনা পরম্পরা যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং তার উপদেষ্টা পরিষদের সঙ্গে ছাত্রদের, বিশেষ করে যারা এনসিপির সদস্য, তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিরকম? ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজ, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে ক্যাবিনেটে আছেন, তাকে বিদেশের মাটিতে পরিচয় করিয়ে দিচ্ছেন মেটিকুলাসলি প্ল্যান্ড, ডিজাইনড একটা মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট। সো খুবই একটা সম্মানজনক পরিচয় যদি আপনি দেখেন, যে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট। সো মাহফুজকে সেভাবে পরিচয় করানো হলো। যখন নাহিদ ক্যাবিনেট থেকে বিদায় নিলেন, আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বললেন, আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে আমরা চাই। আবার সার্জিস প্রধান উপদেষ্টা সম্পর্কে বললেন, একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রধান উপদেষ্টাকে দেখা তার অনেক দিনের স্বপ্ন। আবার আমরা দেখলাম যে ছাত্ররা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, মববাজি করছে, বিভিন্নভাবে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে, কাকে কোথায় বসাবে, কোন পদে নেবে সেইটার তদারকি করছে। মন্ত্রণালয়গুলোতে বা সচিবালয়গুলোতে বিশেষ করে আপনি যদি যান, আপনি দেখবেন যে সমন্বয়ক পরিচয়ে ইয়াং ছেলেদের ওখানে গিজগিজ করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস খুব আশ্চর্যজনকভাবে এই অভ্যুত্থানের পর একটিবারও বললেন না যে তোমরা তোমাদের পড়ার টেবিলে আরেকবার বসো, ফিরে যাও। পড়ার টেবিলে ফিরে যাওয়া মানে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া তা কিন্তু নয়। আমাদের অতীতের ইতিহাস যদি আমরা দেখি, আমরা যদি সরোয়ার্দির দিকে তাকাই, আমরা যদি একে ফজলুল হকের দিকে তাকাই, আমরা যদি অলি আহাদের দিকে তাকাই, আমরা যদি শেখ মুজিবুর রহমানের দিকে তাকাই, আমরা যদি তাজউদ্দিন আহমেদের দিকে তাকাই, কেউ অশিক্ষিত ছিলেন না, তাই না? কিন্তু ওনারা ছাত্র আন্দোলন করেছেন, মুভমেন্ট করেছেন। সো আন্দোলনের সাথে, মুভমেন্টের সাথে, রাজনীতির সঙ্গে পড়াশোনার কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ওই পথে গেলেন না, বরং তিনি স্টুডেন্টদেরকে আশকারা দিতে দিতে এমন একটা অবস্থায় পৌঁছে গেলেন যে স্টুডেন্টরা নিজেকে মানে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী ভাবে শুরু করলো, এবং যেই বিষয়গুলো শেখ হাসিনা ১৫ বছর ধরে ধীরে ধীরে অ্যাচিভ করেছিল, সেগুলো তারা ১ বছরের মধ্যে অ্যাচিভ করা স্টার্ট করলো। সো সেখান থেকে পারসেপশন তৈরি হয়েছে যে এই দলটি সরকারের বিশেষ আস্থাভাজন। তাছাড়া ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই বলেছেন যে এই দলটিকে তিনি খুলতে বলেছেন স্টুডেন্টদের, বিকজ না হলে জুলাই স্পিরিটটা নষ্ট হয়ে যাবে। জুলাই স্পিরিট যাতে আপহোল্ড করা যায়, সো ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন যে স্টুডেন্টরা তাদের পলিটিক্যাল পার্টি একটা তৈরি করুক। সো এইসব নানান কারণে এক ধরনের মানে সম্পর্ক, এক ধরনের হৃদ্যতা, এক ধরনের কাছাকাছি, এবং এটিকে রাজার দল ভাবার কারণ হয়েছে। বা ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন, তিনি আর কাউকে ডাকলেন না, তিনি ডাকলেন নাহিদকে। আবার ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সকল দলের প্রধানদের সঙ্গে দুজন দুজন করে নেতার সঙ্গে বসলেন, সেখানে সবার গলায় আপনি লক্ষ্য করবেন যে প্রাইম মিনিস্টার্স অফিসে গেলে যে একটা ব্যাচ, সবারই ধারণা ছিল যে সরকারের সঙ্গে এনসিপির একদম। এখন কথা হচ্ছে, সরকার যখন দেখলো যে এনসিপির ঝুড়িতে সব ডিম রাখলে বড়ই বিপদ, কখন বুঝতে পারলো? সরকার যখন দেখলো যে তারা কিছুই সামলাতে পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি, মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা, মানুষের অসন্তোষ। দেখুন, আপনি আমি পত্রিকার পাতা খুলে যত না খবর পাই, সরকারের কাছে কিন্তু পত্রিকার পাতার খবরের সাথে সাথে গোয়েন্দা তথ্যও থাকে। তো সরকার জানে না, সরকার বুঝতে পারে না
কথাটি ভুল হবে। শেখ হাসিনার ব্যাপারে গোয়েন্দাদের যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি ওনাকে খবর দেন নাই যে ওনার জনপ্রিয়তা কমতে কমতে তলানিতে গিয়ে এখন এটা জনরোষে পরিণত হয়েছে, তখন গোয়েন্দারা একটা খুব ইন্টারেস্টিং কথা বলছিল যে উনি বাংলাদেশের গোয়েন্দাদের তথ্য পাত্তা দেয় না, বিশ্বাস করে না, উনি ভারতীয় গোয়েন্দা তথ্যের উপরে নির্ভর করে। সো এই যে গোয়েন্দা তথ্য, এটা কি সরকারের কাছে নাই? এখন কি তাহলে গোয়েন্দারা সরকারকে তথ্য দিলেন যে এখন তাদের সরকার বিএনপির দিকে ঝুঁকে যাওয়া উচিত? একদম না, একদম না। সরকার নিডস আ স্মুথ এক্সিট। এই যে চারদিকের অসন্তোষ সরকার সামলাতে পারছে না, সরকার কিন্তু বেরোতে হবে এই জায়গাটা থেকে, সরকারকে বেরোতে হবে, সরকার এই জায়গায় আটকে থাকলে হবে না। একটা নির্বাচন দেওয়ার পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখন সেই সরকারের সঙ্গে, দলগুলোর সঙ্গে, অন্যান্য পলিটিক্যাল পার্টিসগুলোর সঙ্গে যদি সরকারের এখন যারা আছেন তাদের একটা মোটা দাগের প্রফেশনাল রিলেশনশিপও না থাকে, একটা বিটার রিলেশনশিপ থাকে, সরকারের পক্ষে সুইচ করা, মানে যারা সরকার বলতে তো আমি বলছি যে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের পক্ষে থাকাটা ডিফিকাল্ট হবে। সো এই সকল কিছু ভেবে সরকার যদি মনে করে যে না, কেবলমাত্র সব ডিম এক ঝুড়িতে না রেখে আমরা অন্যান্য দলের সাথেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি, আমি মনে করি যে এটা তো স্ট্র্যাটেজিক্যালি সরকার বলছেন যে সব ডিম বিএনপির ঝুড়িতে রাখছে সরকার। না, একদম আমি সেটা বলছি না, একদম আমি সেটা বলছি না। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, আমরা চাই বা না চাই নির্বাচন একটা হলে বিএনপি ক্ষমতায় যাবে, একদম মানে এটা বলেই ফেলা যে যত জরিপে যাই আসুক না কেন বিএনপি ক্ষমতায় যাবে। সো সেইখান থেকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন এবং তার উপদেষ্টা পরিষদও যদি মনে করে যে বিএনপির সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করাটা তাদের যে সকলের জন্য, দুই তরফের জন্যই আমি বলবো এটা একটা মানে শুভ বার্তা, তাহলে ওয়াই নট। আর বিএনপি বা অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে তো এই সরকারের শত্রু বানানোর কোনো কারণ নাই, কারণ আপনি দেখুন এই সরকারটি তো কোনো পলিটিক্যাল পার্টি না, মানে পলিটিক্যাল পার্টি ব্যাকড গভর্নমেন্ট না, তাই না? সো এই সরকার আশা করছি ভবিষ্যতের যে নির্বাচন হবে সেখানেও তারা পার্টিসিপেট করবে না। সো এই সরকারের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন থাকবে সেটাও আমরা মনে করি না। সেই সকল দিক আপনি বিবেচনায় নিলে বিএনপি কেন, সকল দলের সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে, বাম দলগুলোর সঙ্গে, সবার সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকাটা সকলের দেশের জন্য মঙ্গল। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। একটা বিষয়ে রুমিন ফারহানা আপনার সাথে অনেকবার কথা হয়েছে, সেটি হচ্ছে যে চাঁদাবাজির খবরগুলো যখন আসে আপনাকে বারবারই আমি জিজ্ঞেস করি এবং বারবারই আপনার কাছে, আমাকে কেন জানি এটা সবাই জিজ্ঞেস করে, এবং বারবারই আপনার কাছ থেকে যে উত্তরটা পাই সেটা হচ্ছে যে সরকার যেহেতু পুলিশ সরকারের অধীনে, তাই সরকারের দায়িত্ব তাদেরকে গ্রেফতার করা, সরকার তাদেরকে গ্রেফতার না করলে আসলে বিএনপি কি করবে, বিএনপি তো বহিষ্কার করছে। জামালপুরের মাদারগঞ্জে আপনি নিশ্চয়ই জানেন উপজেলা পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সুহেল, তার একটি কথোপকথনের অডিও প্রকাশ হয়েছে সম্প্রতি, যেখানে তিনি বলেছেন যে আমি পৌর বিএনপির সম্পাদক, ডিআইজির বইনতে, আমি খাবো না তো কেরা খাবো। তিনি এটাও বলেছেন যে ময়মনসিংহের মুক্তাগাছার ওসি তাকে 2 লাখ টাকা দিয়েছেন এবং বলেছেন যে তাকে যেন দেখে রাখে। তিনি খুব ভালো মতো এবং তিনি বলেছেন যে আমাকেও এখন সিজন চলতেছে, কার কতখানি খ্যাম আছে, খ্যাম থাকলে বহিষ্কার করো। পুলিশ যখন বিএনপির নেতাকে 2 লাখ টাকা দিয়ে বলেন যে তাদেরকে দেখে রাখার জন্য, তখন এই যে আপনার বক্তব্য যে পুলিশ আসলে সরকারের অধীনে এবং সরকার কেন অ্যারেস্ট করাচ্ছে না, সেই বক্তব্য সরকার, আচ্ছা এই যে রিপোর্টটা আসলো প্রথম আলোতে, গতকালকে এসেছে রিপোর্টটা প্রথম আলোতে, সরকার কি পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে? করা দরকার ছিল না? আপনি বলেন। সেটা কি এই কারণে করতে পারেনি যে উনি প্রোটেকশন দিচ্ছে? ওনাকে তো দল বহিষ্কার করবে, ধরে নেওয়া যায় দল বহিষ্কার করবে, আর ওনার প্রোটেকশনে যিনি পুলিশ কর্মকর্তা 2 লাখ টাকা ওনাকে দিলেন, উনি কি এখনো বহিষ্কার হয়েছেন? যদি না হয়ে থাকে ওনার বার্ডেন দল বিয়ার করবে, আমি জানি না উনি বহিষ্কার হয়েছে কিনা, ওনার বার্ডেন দল বিয়ার করবে, লেট দ্য পার্টি বিয়ার দ্য রাবিশ। কিন্তু এই সরকারের তো দায়িত্ব ছিল না যে তার একজন কর্মচারী 2 লাখ টাকা দিয়ে আশ্রয় নিচ্ছে, অন্তত তদন্ত করা, প্রথমে বরখাস্তের দরকার নাই, মানে ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু করা, সেটা কি হয়েছে? আমি যদি পাল্টা প্রশ্ন করি, 1 2 হলো বিএনপি 4000-এর উপর বহিষ্কার করেছে, সেটা কেন কাজ করছে না সেটাও বিএনপিকে খতিয়ে দেখতে হবে। এবং এই কাজ না করবার জন্য দেশব্যাপী বিএনপির যে ইমেজের সংকট তৈরি হচ্ছে, এবং আপনারা যে আমাদেরকে পেলেই এই চাঁদাবাজির প্রশ্ন করছেন, একটা টাকাও এদিক সেদিক না করে আমাকে জবাব দিতে হচ্ছে, এটা আমার জন্য খুব সুখকর অভিজ্ঞতা না ভাই। এমন যদি হতো যে আমি বালু মহল দখল করছি, পাথর দখল করছি, মাটি কাটার মধ্যে যুক্ত হয়েছি, চাঁদাবাজি করছি, তাহলে আপনার কথা জবাব দিতে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু ভাই আমি কিছুই করলাম না, জবাব দিতে হচ্ছে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আমার দল বলে না, বিএনপি, এনসিপি, জামাত সবাই মিলে যে মাটি আর বালুর ব্যবসা করতেছে ঐক্যমতের ভিত্তিতে, সরকার কি করে? এই সরকার তো বিএনপির সরকার না, এই সরকার আওয়ামী লীগের সরকার না, জামাতের সরকার না, জাতীয় পার্টির সরকার না, এই সরকার তো একটা মানে কি বলবো, একটা মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট।
তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট ব্যবস্থা নেয় না কেন? আমরা যদি ঐক্যমতের ভিত্তিতে এই ঘটনাগুলো ঘটে কেন? আপনার কাছে যেতে চাই, যে প্রসঙ্গটি রুমিন ফারহানা এনেছেন, যে আজকে যে আপনি নিশ্চয়ই নিউজটি দেখেছেন, যে ঐক্যমতের ভিত্তিতে এখন শুধু পাথর না বালু মহালের ব্যবসাগুলোও চলছে, এবং সেখানে বিএনপির যদি স্টেক বড় হয়, কিন্তু সেখানে জামাত এনসিপি সবাই আছে এবং আওয়ামী লীগও আছে। সরকার কেন কিছু করছে না, রুমিন ফারহানা জিজ্ঞেস করছিলেন। বিকজ সরকারটি সক্ষমতার অভাবে ভুগছে এবং সরকারের যে প্রশাসনিক দক্ষতা, যোগ্যতা এবং আপনার কার্যকর সিদ্ধান্ত নেওয়া, সেটি আমরা 12 মাসেও দেখতে পাইনি। এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে নাই, যে কেন আমরা দেখতে পাইনি। আরেকটা জিনিস হচ্ছে যে যেই প্রশাসন, যেই পুলিশ, সেটার উত্তর দুটি হতে পারে। এক হচ্ছে সরকারের সক্ষমতার অভাব, আর দুই হচ্ছে যে সরকারও সেখান থেকে লাভবান হচ্ছে। আমি প্রথমটি বিশ্বাস করতে চাই, কারণ দ্বিতীয়টি তো একটা ভয়ঙ্কর অভিযোগ যে পার্টির চাঁদাবাজি থাকবে, টেম্পো স্ট্যান্ড হবে, সিস্টেমেটিক করাপশন করবে এবং তারা মাস্তানি করবে, গুন্ডামি করবে। তারা, আপনি প্রায় যে কোনো মহাসড়কে গেলে দেখবেন বালু এপার থেকে ওপারে যাচ্ছে, আপনাকে উঠে যেতে হয় পাইপের উপর দিয়ে। এগুলো দেখে আমরা অভ্যস্ত। এখন যদি আপনি একটা অন্তর্বর্তী সরকার, যে গণ অভ্যুত্থানের পটভূমিতে এসছে, তাকেও আমাদের মানতে হয় যে তাদেরও হিস্সা ওর ভিতরে আছে, তাহলে তো দুর্ভাগ্যের কোনো শেষ নাই। কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই সরকারটির দক্ষতার অভাব, যোগ্যতার অভাব, এবং তারা অতীতে কখনো সরকার চালান নাই, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের অভাব, এবং তারা সরকারের ভেতরে সরকার আছে যেটি বলা হয়, নিশ্চিতভাবে আছে, তাদের হাতে নিশ্চিতভাবে যত ক্ষমতা আমরা ভাবি তত ক্ষমতা না। আমার কিন্তু মনে হয় তারা আসলে পুতুল। তারা হচ্ছে, আপনি পুতুলকে বাইরের থেকে দেখতে পাচ্ছেন, তার সুতাকে কার হাতে ওটা আপনি দেখতে পাচ্ছেন না। ধরেন সচিবালয়ে যে আমলারা বসেন, যারা ভেবেছিলেন প্রথম 24 ঘন্টায় বিদায় নিতে হবে, তারা 12 মাস ধরে আছেন। আপনার কি ধারণা তারা কিছু না করে বসে আছেন? অফকোর্স না। যেই পুলিশকে আপনার, অর্ধেক পুলিশকে আপনার বিদায় দেওয়া উচিত ছিল খুনের অভিযোগে, তাকে আপনি রেখে দিয়েছেন। মাত্র 44 জন পুলিশ গ্রেফতার হয়েছে, যেখানে 1000 থেকে 1500 পুলিশকে আপনার গ্রেফতার করতে হতো। আপনি যে মামলা বাণিজ্য শুরু করেছেন দেশে, তার বেনিফিশিয়ারি কে? এই যে প্রত্যেকটা লোককে গণহারে হত্যা মামলা দেওয়া হচ্ছে, এতে আইনের চোখে বাংলাদেশ নিকৃষ্টতম জায়গায় চলে যাচ্ছে। অথচ আমাদের প্রত্যেকের জানা আছে এরা কি অপরাধ করেছেন, কি ধরনের কর্মকাণ্ড করেছেন। সরকারের এই ব্যাপারে কোনো জবাবদিহিতা নাই। আইন উপদেষ্টা প্রায় বলেন জনগণ মামলা দিবে, আমরা কি করব। অত্যন্ত দায়সারা কথা। যেমন বিএনপির বহিষ্কার একটা নতুন হাস্যকর উপাদানে পরিণত হয়েছে, যেমন পুলিশের সাসপেন্ড। আমরা শুনতাম পুলিশ অপরাধ করলে তাকে সাসপেন্ড করা হয়। আপনি কোনোদিন খোঁজ নিয়েছেন উনি পরে আবার কবে লাইনে জয়েন করেছেন? এই বিএনপির বহিষ্কারগুলো কবে আবার স্ট্রিমলাইন্ড হয়েছে আমরা কি জানি? কাজে আমরা প্রত্যেকে একটা সুবিধাজনক জায়গা বেছে নিয়েছি, একে অন্যকে দোষারোপ করার, কাজটা না করার, এবং মানুষ কিন্তু ভুক্তভোগী আগের চেয়েও বেশি হচ্ছে, যেই কারণে সে অতীতের সাথে তুলনা করে। তাকে সে কিন্তু বিনা কারণে তুলনাটা করে না, তুলনাটা এই কারণেই করে। তৃতীয় হচ্ছে যে আপনি এই যে আইনের শাসন নিশ্চিত করতে পারছেন না, এই লোকগুলো সচিবালয়ে আছে, পুলিশে আছে, যাদের দিয়ে আপনি ময়মনসিংহ থেকে শুরু করে সব জায়গায় আইনের শাসন কার্যকর করবেন, তারা আপনার কথা শুনছে না। উল্টো আপনি তাদের কথা শুনছেন। তারা আপনাকে বলছে মেমো কি করে লিখতে হবে, এনবিআর কি করে ভাগ করতে হবে। এই যে মতলববাজ আমলারা, তারা এই সরকারকে চালাচ্ছে। এই সরকারকে দেখে আমাদের কেন ইতিহাসের সবচেয়ে দুর্বলতম উদ্দেশ্যহীন সরকার মনে হচ্ছে, কেননা পেছনে যারা আছেন তাদেরকে আপনি দিনের আলোতে দেখছেন না। সরকারের ভেতরে সরকার আছে, তারা 90% সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সরকার শুধুমাত্র টেলিভিশন ক্যামেরার সামনে এসে ব্রেকিং নিউজ স্ক্রলের পার্ট হন, এবং তারা অদ্ভুত আচরণ করছেন যাদেরকে আমরা 12 মাস আগে এই চেহারার জন্য চিনতাম না। কাজেই এই যে আপনি বলছিলেন যে কেন বিএনপির দিকে ঝুঁকে গেছে বলে মনে হচ্ছে, কারণ সরকারটি তার নেভিগেশনাল যে ডিভাইস, নেভিগেশনাল টুল, সেটি ডে ওয়ান থেকে অকার্যকর করে রেখেছে। তার দেখুন, একটি অন্তর্বর্তী সরকারকে কেন আপনি সন্দেহ করবেন সে কোনো একটি রাজনৈতিক পক্ষের পক্ষপাত? এই সরকারটি পক্ষপাতের সরকার হিসাবে আবির্ভূত হয়েছে প্রথম সপ্তাহেই। তার কি কোনো দরকার ছিল বলা যে ছাত্ররা তাকে নিযুক্ত করেছে, তারাই তার নিয়োগকর্তা, ইত্যাদি ইত্যাদি? উনি অনেক ভুল করে ফেলেছেন। আমি কিন্তু মনে করি প্রফেসর ইউনূস এই ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য দায়ী, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার জন্য দায়ী। দেখুন, 24 বছরে অনেক ভুল হতে পারে, কিন্তু আপনি তো তাকে রাইটলি, আপনি একজন 84 বছর বয়সী মানুষ, তাকে রাইটলি অ্যাডভাইস করবেন, ক্যাম্পাসে ফেরত যেতে বলবেন, রাজনীতি করতে বলতে পারেন, কিন্তু কোন রাজনীতি করতে বলবেন, এগুলোই তো আমাদের কাছে বিবেচ্য। তারপরে বিএনপির সাথে যে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, আমরা কিন্তু এই ক্ষেত্রে দূরত্বটি ঘোচানোর কথা তখনও বলতাম যে আমাদের এখানে মূল রাজনৈতিক দল পরিস্থিতির বিবেচনায় বিএনপি। কাজে তার সাথে দূরত্ব তৈরি করে আপনি যখন পলিসি নির্ধারণ করেন, সেটা যে কাজ করবেন এটা প্রমাণিত। মাঝে যেটি হয়েছে, জামাতের মতো একটি দল আপনার সিস্টেমেটিক কারাপশন করতে শুরু করেছে, তারাই কিন্তু বিএনপির টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, এগুলোকে সামনে এনেছে, যাতে করে প্রশাসনে তাদের যে রোল
এবং তারা সারা জীবন প্রশাসনের কাছাকাছি থেকে তাদের দলকে পরিচালনার যেই ইতিহাস তৈরি করেছেন সেটি যেন ধরা না পড়ে। জি, এই প্রসঙ্গে আমরা আবার আসবো। জনাব শরীফ ওসমান হাদী, আপনার কাছে যেতে চাই। যেমনটি জনাব আশরাফ কাসর বলছিলেন, আপনি শুনছিলেন, একটি মন্তব্য করেছেন তিনি যে ডক্টর ইউনূস ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করেছেন, এবং এর আগে এই অনুষ্ঠানে এসে জনাব মাসুদ কামালও একই ধরনের বক্তব্য দিয়ে গেছেন যে ডক্টর ইউনূস আসলে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করেছেন। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? না, মানে স্পিরিটগতভাবে কায়সার ভাই যেভাবে বললেন এইটার তো একটা গ্রাউন্ড আছে, এটাকে আমি অনার করি, কিন্তু মাসুদ কামাল ভাইয়ের কথা আমি অনার করি না। এই জন্য যে মাসুদ কামাল ভাইয়ের বলা খুব ভালো বলা হলেও এই বলার ধারাবাহিকতার সাথে স্পিরিটের মিল নাই। সুতরাং মাসুদ কামাল ভাই যেহেতু এখানে নাই, সে সমালোচনা না করি। এইখানে হলো ডক্টর ইউনূসের ক্ষেত্রে যেটা হয়েছে, ধরেন একটা ব্যাপার হলো ইমোশন দিয়ে রাষ্ট্র চলে না, এটা একটা সত্য। আমাদেরকেও অনেকে বলে যে তোমরা যেটা বলো এটা অনেক বেশি ইমোশনাল, প্র্যাকটিক্যাল না, এটা তো সত্য, আমরা বুঝি। কিন্তু দেখেন বাস্তবতা হলো 24-এর মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থান। আপনার কি কোনোভাবে মনে হয় কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট, কোনো ম্যাথ কোষে এরকম একটা গণ অভ্যুত্থান হতে পারে? এটা কাছাকাছি সময় বলেছে না। 24-এর নির্বাচনের পরে সবাই চক্ষু বন্ধ করেছে, সুতরাং আরো 5 বছর অপেক্ষা করে এর মধ্যে আর কিছু হবে না। এর মানে আমরা যেটা করেছি, দেখেন আমার বাসার সামনে আমি 8-এর বাচ্চার জানাজা পড়েছি। এইটা থেকে শুরু করে আপনারা নিজেরাও সবাই সাক্ষী, আপনাদের চ্যানেল থেকে শুরু করে এমন কেউ নাই, আমরা ইমোশন দিয়েই তাড়িত হয়েছি। তো ইমোশনকে অস্বীকার করবার জায়গা নাই। আমার যেটা এখানে বোঝার ব্যাপার সেটা হলো, আমরা আপাও যেরকম বলছিলেন যে দু একটা কথা আপাকে একটু রেসপন্স করি, যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাবে। এটা প্রথমত হলো এইটার সামনের দিকে যারা মুভ করছে এরা কিন্তু পড়াশোনায় এই তো অনার্স বা মাস্টার্স ম্যাক্সিমামের শেষ, মানে এই আন্দোলনে যারা পরিচিত মুখ এরা কিন্তু সেকেন্ড থার্ড ইয়ারে খুব কম পড়ে, এদের ম্যাক্সিমামই অনার্স শেষ, মাস্টার্সও ছিল বা মাস্টার্সও শেষ। নাম্বার 1, একটা অন্যরকম ফ্রেমিং দেশে হয়েছে, সেটা হলো শিক্ষার্থী মানেই এনসিপি না। তো এই যে এনসিপির যে মুখগুলো আমরা দেখছি তারা তো আমাদের ভাই বন্ধু নিশ্চয়ই, কিন্তু এটাই কি সারা দেশের শিক্ষার্থী? এখন আপা যখন বলছেন যে শিক্ষার্থীরা এলাকায় এলাকায় যে চাঁদাবাজি শুরু করেছে বা করেছে, এই শিক্ষার্থী কিন্তু ছাত্রদলও, ছাত্র শিবিরও, অপরাপর সকল ছাত্র সংগঠনই। কারণ আমরা যখন বলবার সময় বলছি যে এই সমালোচনাটা আমরাও করেছি প্রফেসর ইউনূস সাহেবের সাথে, শিক্ষার্থী হিসেবে শুধু আমাদের এনসিপির কিছু ভাইয়েরা যখন দেখা করলো, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এতটুকুন ইনক্লুসিভ আপনারা হইতে পারলেন না কেন? আপনারা ছাত্র দলের একজন আর শিবিরের একজন, এদেরকে যদি ফোন করে নিয়ে যেতেন তাহলে তো জিনিসটা ইনক্লুসিভ হতো। ক্যাম্পাসে প্রথম যে বিতর্কটা ওঠে, হঠাৎ করে তারা গিয়ে তার সাথে দেখা করে, কিন্তু তাদেরকে না দেখে। তো তখন তারা আমাকে বললো যে আসলে এত কম সময় ছিল, আমরা রিচ করতে পারি না। আমি বলি এইসব বুঝলে হবে? মানে ছাত্রদলের সভাপতি বা সেক্রেটারি, শিবিরের সভাপতি সেক্রেটারি তো আর আমেরিকায় থাকে না, রাইট? তার হাতে পিক করা সম্ভব। এই কথাটা আমরা সবসময় বলেছি যে আদারিং না করা, যে এইটা ছাত্র জনতা কে করলো? আদারিংটা কি এনসিপি করলো নাকি এটি সরকার করলো? না, প্রথম দিকে যেটা হয়েছে যে আমরা স্বীকার করি আর না করি যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রাষ্ট্র পর্যায়ের যে স্টেক নিয়ে নেয়া, এটা এনসিপি প্রধানত নিয়েছে। যেটা হয়েছে পরে, এখন তারা পারলো না কেন? এখন দেখেন, আমি দুটো কথা অলওয়েজ বলি, ভাইও যেটা বলেছে, বিএনপির 1000টা সমালোচনা আছে, এই সমালোচনা রেখেই তারপরের সাথে বলি যে বিএনপিকে শতভাগ কর্নার করে ফেললে বাংলাদেশের সামনের লড়াইটা বন্ধ হয়ে যাবে। কারণ ভারতীয় আধিপত্যবাদ, এবং আপনি খেয়াল করেন এই যে বিএনপির চাঁদাবাজির অভিযোগ আছে, এগুলো আমাদের প্রচুর তো সমালোচনা আছে, কিন্তু গত 1 বছরে আওয়ামী লীগ ঢাকায় অথবা বিভিন্ন জায়গায় যতগুলো মিছিল করেছে, এই মিছিলকে পিটিয়ে পুলিশে দিয়েছে কারা? জামাতও দেয় না, শিবিরও দেয় না, অথবা অন্য কেউ পারে না। কোথাও দেখবেন যুবদল দিচ্ছে বা ছাত্রদল দিচ্ছে। আবার এটাও তো সত্য, যুবদল ছাত্রদল পাথর মেরেও মানুষকে হত্যা করার সাথে জড়িত হচ্ছে, মানে প্যারালালি দুটোই সত্য। আমাদের যেটা কাজ ছিল সেটা হলো বিএনপিকে ওই সমালোচনার জায়গাটা রেখে তারপর তাকে ন্যূনতম কনফিডেন্সে রাখা। আমরা বরং অনেককে বলেছি যদি বিএনপি, জনাব হাদী, আপনি কি বিএনপিকে ন্যূনতম কনফিডেন্সে রেখেছেন? আমি কিন্তু আপনার সংবাদ সম্মেলন দেখেছি যেখানে আপনি খুবই কঠোরভাবে বিএনপির সমালোচনা করেছেন। আপনি বলেছেন 1 বছর আগে বিএনপি বিলাই ছিল, এখন বাঘ হয়ে গেছে বলেছেন। আমি একটা বিরতি থেকে ফিরে এসে আমি বলবো, প্লিজ আমাকে সময় দিন প্লিজ। দর্শক, ইসমাইল মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। জনাব ওসমান হাদী, আপনার সঙ্গে বিরতির আগে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে বিএনপিকেও কিছুটা কনফিডেন্সে নিতে হবে, এবং আমি আপনাকে বলছিলাম যে আসলে আপনার একটি সংবাদ সম্মেলন যেটি মিটফোর্টের ঘটনার পরে আমি দেখেছি, সেখানে আপনি বিএনপির ব্যাপারে খুবই ভোকাল ছিলেন। আপনি বলেছেন, কঠোর সমালোচনা করেছেন তাদের, বলেছেন যে বিলাই ছিল, এখন বাঘ হয়েছে। কিন্তু সব বিষয়ে কিন্তু আমরা দেখি না যে ইনকিলাব মঞ্চ এই ধরনের খুব ক্রিটিক্যাল হচ্ছে। যেমন সম্প্রতি আমরা বিরতির সময় কথা বলছিলাম যে রংপুরের তারাগঞ্জে রূপলাল আর প্রদীপ লাল নামে যে দলিত সম্প্রদায়ের দুজনকে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, 20-25 জনের পরিচয় বের হয়ে এসেছে, কিন্তু মামলা দেওয়া হয়েছে 700 জনের নামে এবং একজনকেও গ্রেফতার করা হয়নি। 11 দিন চলে গেছে। ইনকিলাব মঞ্চ কিন্তু একটা প্রথমত বলি, একটা হলো প্রত্যেকটা হত্যাকাণ্ড তো জঘন্য। ফ্যাক্ট হলো, যখন হত্যাকাণ্ডটা যে ঘটায় তাকে যে এম্পাওয়ার করে কোনো পলিটিক্যাল আইডেন্টিটি, এইটা একটা জায়গা। আর একটা হলো এছাড়া যে যত মানুষ যত হত্যাই করতেছে, হত্যা তো হত্যাই, কিন্তু কে কিভাবে কোন ক্ষমতার প্রশ্নে করতেছে, এইটা হলো একটা ব্যাপার। আমরা তখন বিএনপির ব্যাপারে যেই সমালোচনাটা করেছি,
এইটা সারা বাংলাদেশের আমাদের না, বিএনপির আপামর কোটি কোটি মানুষের এই সমালোচনা আমি আপনাকে বলি এখন পর্যন্ত 3 থেকে 4 বার আমরা বিএনপি ব্যাপারে খুবই কনক্রিট কয়েকটা সমালোচনা করেছি। আমি এটা গতকালকেও একটা শোতে বলেছি, আমি খুব অবাক হয়েছি। আমি ভেবেছিলাম যে এটার পরে অন্তত বিএনপির ভাই বন্ধু যারা আছেন, ইভেন অনেক পরিচিত যারা সিনিয়র, তারাও তো আমাদেরকে চেনেন, বিভিন্ন প্রোগ্রামে দেখা, আমি মনে করেছি তারা মন খারাপ করবেন। এটা আবার ওই এভাবে কেউ মনে না করে যে আমি বিএনপির খুশি করে সামনে এমপি হয়ে যাবো এই জন্য বলি কিনা। আই এম সারপ্রাইজড যে বিএনপির অন্তত স্থায়ী কমিটির 2 থেকে 3 জন যাদের সাথে আমার দেখা হয়েছে এবং ডেকে নিয়ে আদর করেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমাদের সমালোচনার পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তারা এটাকে অ্যাড্রেস করেছেন। এবং বিএনপির অগণিত কর্মী আমাকে উপরে সেদিনকে নামিয়ে দিচ্ছিল আমার বাসার সামনে, সে বলতেছে ভাই আমি ছাত্রদল লম্বা সময় ছাত্রদল করছি, এরপর আপনারা যে সমালোচনাগুলো করেন এগুলো আমরা পছন্দ করি। প্রেসার গ্রুপ হিসেবে আনন্দটা কি জানেন? আনন্দটা হলো আমাদের অন্তত এরকম 5 থেকে 7টা বড় সমালোচনা আছে বিএনপির তরফে, যেটা বিএনপি অ্যাড্রেস করে স্টেপও নিয়েছে। দুদু ভাই একটা বেফাস কথা বলেছিলেন, আমরা সেটা প্রচন্ড সমালোচনা করেছি এবং বিএনপি তার বিরুদ্ধে একদম অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছে। প্রেসার গ্রুপ হিসেবে আপনার কাজ কি শুধু বিএনপির সমালোচনা? এবার বলি একটা এনসিপির বিরুদ্ধে আমরা যতগুলো বলেছি, আপনি সার্চ দেন না যে এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, এই যে পুরো জুলাই স্পিরিট নষ্ট করেছে। মুশকিলটা হলো যার যেটুকুন দরকার সে ওটুকুন নেয়, এর বাইরে কেউ নেয় না। প্রশ্ন একটু হাদি ভাই, প্লিজ প্লিজ। হাদি ভাই, একটা সমাবেশে নারীদের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তাদেরকে বেশ্যা বলে গালি দেওয়া হয়েছে, আপনারা কি প্রতিবাদ করেছেন? আপা দেখেন, আমি জানি না, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আবার প্রশ্ন করলেন, অনেক ধন্যবাদ, আমার মনেও ছিল না। হেফাজত তারা যে এরকম একটা বড় প্রোগ্রামে বেফাস কথা বললো 2 থেকে 3 জন এবং স্টেজ থেকে সাথে সাথে প্রতিবাদ করা হলো না। আমরা অবাক হয়েছে যে হেফাজতের এটুকুন সংস্কার হবে। আমরা সংবাদ সম্মেলন করে বড় করে বলেছি যে হেফাজতকে এই ব্যাপারে দুঃখ প্রকাশ করতে হবে এবং আমরা ভেবেছিলাম তারা যেরকম রিঅ্যাকশনারি ফোর্স আমাদের বিরুদ্ধে প্রচন্ডভাবে লাগবে। আপা আমি আপনাকে জানাই তার একদিন পরেই হেফাজত অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছে। আমরা মানে হেফাজতের তরফে এরকম একটা মুভ আমাদের জন্য খুব কঠিন, অন্যদের কথা সব ভিন্ন। এবং আমাদের সেই সমালোচনা নিয়ে তারা পরবর্তী দিনই একদম তাদের ফেসবুক পেজে এবং তারা পত্রিকায় পাঠিয়েছে যে তারা দুঃখ প্রকাশ করছে এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য। তো দেখেন এই যে হেফাজতকে এই কথাটা বলতে পারা বা যাকে, আর এই সরকারের ব্যাপারে তো আপনি হাজারটা পাবেন অন্তত, এই যে যেভাবে বলছিল, মানে আমরা বলেছি ইভেন সেদিনকে লাস্ট প্রোগ্রামে বলেছি ডক্টর ইউনূসকে যে আপনি পারলে রুল করেন অথবা কুইট করেন। দেখেন এই সরকার তো, আমরা দুটো কথা সবসময় বলি সরকারের ব্যাপারে। আমার প্রশ্ন ছিল মিডফোর্টের ঘটনার পরে তো আপনারা খুবই কঠোরভাবে আপনারা সমালোচনা করেছেন এবং এটি নিয়ে অনেক কথা বলেছেন। এই ঘটনাটির পরে আমরা খুব নরম করেও আপনাদেরকে কোনো কথা বলতে দিলাম না। প্রথম কথা হলো যদি আমি আপনাকে বলি, মানে কিভাবে আপনারা ঠিক করেন যে কোন ঘটনার জন্য আপনারা প্রতিবাদ করবেন? আচ্ছা, আমরা যেভাবে ঠিক করি এটা হলো মিডিয়ায় যেটা সামনে আসে, আমরাই তো মিডিয়া এখন পর্যন্ত, আমি আপনাকে এখন পর্যন্ত বলি আমার যেহেতু ফেসবুক আইডি নাই, আমি একটা পেজ দিয়ে চলতেছি, মেইন স্ট্রিম মিডিয়ায় এখন পর্যন্ত আমি সেরকম এটা দেখিই নাই। প্রথম আলো কি মেইন স্ট্রিম মিডিয়া? দেখেন একটা ব্যাপার হলো আপনি মিডফোর্ডের ঘটনাটা যখন ঘটেছে এটাও কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া গায়েব করে ফেলেছিল, 2 দিনও আসে নাই, কোনো মিডিয়া করতে পারে না, একটা দুইটা ছোট মিডিয়া ছাড়া। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তুমুল আলোচনা ফেলেছে। কিন্তু এটা আমার ব্যর্থতা হতে পারে, অজ্ঞতা হতে পারে, এইটা এখন পর্যন্ত আমার টাইমলাইনে আমি 2 থেকে 3 জায়গায়ও দেখি নাই। এর মানে কি এটা সিগনিফিকেন্ট না? অবশ্যই। আর আমাদেরকে যদি বলেন যে আমরা কোনো সিলেক্টিভ, আমরা ফোকাস, ধরেন এই দেশে অনেকগুলো ঘটনা ঘটে, আমাদের এক্সাক্ট ফোকাসটা কোন জায়গায়? আমরা এটা খুবই ক্লিয়ার, আমরা খুবই ফোকাসড, সেটা হলো সরাসরি জুলাই স্পিরিটের সাথে যেটা কানেক্টেড। দেখেন ধরেন আমরা তো খুবই ছোট একটা গ্রুপ, আমরা কি চাইলেও দুনিয়ার সব ব্যাপারে কথা বলতে পারবো? আমরা যদি সেটা বলি সেটাকে ওই জায়গায় রিচ করবে, সবার তো একটা জায়গা আছে। আপনারা কি তাহলে মানে পপুলিস্ট এক ধরনের, মানে যে বিষয়গুলো বেশি আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো? আমি আপনাকে 10টা বলি অন্তত যেটা আমরা কথা বলেছি, পরবর্তীতে কোনো না কোনো ভাবে সেটা কাজে লেগেছে। এর একটাও পপুলিস্ট, আপনি যে বললেন যে জুলাই স্পিরিটের সঙ্গে, সরি আমি আপনাকে থামিয়েছি, মাফ চাচ্ছি, সেটি হচ্ছে যে জুলাই স্পিরিটের সঙ্গে যেগুলো সংযুক্ত আপনি সেগুলোর আপনারা কথা বলেন, এরকম একটি কথা বললেন। মিডফোর্ডের ঘটনাটি কিভাবে জুলাই স্পিরিটের সাথে? দেখেন জুলাই স্পিরিটের সবথেকে বড় জায়গাটা কি? যে ইনসাফ। কারোর সাথে কোনো ধর্মের পরিচয়, কোনো বর্ণের পরিচয়, কোনো লিঙ্গের পরিচয়, তার সাথে ডিসক্রিমিনেশনটা করা যাবে না। তো একই অবস্থা যখন দেখেন এই কিছুদিন আগে যে খালেদ মহিউদ্দিন ভাইয়ের সাথে আমার শো ছিল, ভাই যেটা বলছিল, আপনাও যেটা বলছিলেন, আমি তো পত্রিকা আমার দেশের সামনে ধরে বলছি বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে কিভাবে পাথর খাচ্ছে, এর মানে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে। এখন মুশকিলটা হলো আমাদেরকে যদি আপনারা এভাবে ধরতে চান যে আমরা কোনটা বলি কোনটা বলি না, আপনারা আমি বরং রিকোয়েস্ট করে রাখি, আপনি চাইলে আমি আপনার লিঙ্ক করে দিতে পারবো। গত 1 বছরে আমরা যেই পরিমাণ বিভিন্ন ইস্যুতে কথা বলবার চেষ্টা করেছি, মূলধারা মিডিয়া কদ্দূর এসেছে আমরা জানি না। আমি বলতে পারি যে বাংলাদেশের দ্বিতীয় কোনো গ্রুপ এতগুলো সম্পর্কিত বিষয়ে কথা বলতে পারে নাই। আর আনন্দের ব্যাপার হলো
আমরা টু দি পয়েন্টে বলতে পেরেছি বলে এর ম্যাক্সিমাম জিনিস জায়গা মতো রিচ করেছে। আমরা বিএনপির ক্ষেত্রে বলেছি, বিএনপি হাইকমান্ড আমলে নিয়েছে। সরকারের ব্যাপারে তো অনেকগুলো আছে যেগুলোকে আমরা বারবার বলতে 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 একটা পর্যায়ে একটু একটু করে তারা অ্যাড্রেস করেছে। তো আমার যেটা আমি আপনাকে বলা, সেটা আপার একটা কথা আমি একটু কাইন্ডলি বলতে চাই যে এই সরকারের যে ব্যর্থতা, মুশকিল হলো কি মানে এখন কথা বললে আমার তো এনসিপির মুখপাত্র হয়ে বলতে হবে বা সরকারের, আমি যেহেতু এনসিপিতেও নাই সরকারেও নাই, তো আমি শুধু এটুকুন বলতে চাই এই সরকারের যত ব্যর্থতা, এর একটা বড় ব্যর্থতা অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নিতে হবে। কারণ রাজনৈতিক দলগুলোর একটা আনন্দটা হয়েছে কি এখন, যে এই সরকারের একমাত্র ওই যে অল্প কয়েকজন উপদেষ্টা ছাড়া এই সরকারকে আপনারা মনে করেন তৃণমূল পর্যন্ত ফাংশনাল? আপনি নিজে তো বলছেন যে ওসি 2 লাখ টাকা কাউকে দিয়ে, কোথাও বিএনপিকে, কোথাও জামাতকে, অথবা কোথাও নতুন করে এনসিপিকে দিয়ে তারা এভাবে মিলেমিশে খাচ্ছে। তো আমার যেটা ব্যাপার সেটা এই সরকারের ম্যান্ডেট কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোই দিয়েছে, বাংলাদেশের জনগণ তো দিয়েছে। রাজনৈতিক দলের আনন্দটা হলো যখন খারাপ কিছু হয় তখন বলে এই সরকার কেন গ্রেপ্তার করে না। একটা বলি, সরকার কিন্তু গ্রেপ্তার করেছিল, এমনও হয়েছে কোথাও কোনো থানায় গিয়ে বিএনপি, কোনো থানায় গিয়ে জামাত তাদেরকে ছাড়িয়ে আনছে। এখন আমরা একটা প্রশ্ন তো করতেই পারি, তাহলে সরকার পারছে না কেন, ছেড়ে দিচ্ছে না কেন? এইটা তো অবশ্যই সরকার তো ছেড়ে দিবেও, তাকে দিতে হবে। কারণ আমরা বলি ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার সে, প্যারালালি সব থেকে দুর্বলতম সরকারও সে। এখন এরকম দুর্বলতম সরকারকে তো আর লম্বা সময় তাকে ম্যান্ডেট দিয়ে রাখারও কিছু নাই। কিন্তু যেটা আপা একটু বলছিলেন, জি আজকে তো এখানে সরকারের কোনো প্রতিনিধি নেই, থাকলে তাদের সঙ্গে আমরা হয়তো কথা বলতে পারতাম যে সরকার কেন কি করে, কেন করে না। আমি যদি, আপনি যেহেতু আছেন, আমি আপনার রাজনীতিই আপনার কাছ থেকে বুঝতে চাই এবং সেই বিষয়ের প্রশ্ন আপনাকে করতে চাই। আমি জানি যে আপনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করতে চান। ঢাকা 8 আসন আমরা জানি যে খুবই হেভিওয়েট প্রার্থীদের সবসময় আমরা দেখেছি। ঢাকা 8 আসন থেকে কেন নির্বাচন করতে চান? ঢাকা 8 আসন কেন, এবং আপনাকে কেন ভোট দিবে লোকজন, সেটি যদি একটু বলেন আমাদেরকে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি তো ইনকিলাব মঞ্চ, অনেকে এটিকে জামায়াতের বি টিম হিসেবে মনে করেন, এবং আমরা দেখছি যে ডাকসু নির্বাচনে আপনারা শিবিরের প্যানেলে আপনাদের একজন প্রার্থী গিয়েছেন, তাই তো? এটার মানে কি এই যে আপনাদের রাজনৈতিক মতাদর্শ কি শিবিরের সাথে মেলে কিছুটা? আচ্ছা, প্রথম কথা হলো বাংলাদেশের সুবিধা যেটা, আপনি কাপড় চুপড়ে মোটামুটি মিল পেলেই তার সাথে যার যায় তারে বলে দেওয়া তার জন্য সোজা, এটা হলো বাংলাদেশের কমন। সুতরাং এই নিয়ে আমরা কোনো সময় বোধার করি না। আমার কেউ যেমন কালকে একসাথে বলেছে, আপনারা কি আসলে জামাতের কথা বলেন নাকি এনসিপির বিটিং হয়ে কাজ করেন? সুতরাং এগুলো আমরা আসলে কি করি এইটা তো আপনারাও 6 মাস, 1 বছর, 5 বছর পর দেখবেনই। সুতরাং এটা বয়ান দিয়ে লাভ নাই। প্রশ্ন হলো ডাকসু থেকে আমরা এটা, ইনকিলাব মঞ্চ থেকে আমরা এটা একদম কমন বলে দিয়েছি, সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের কমিটি আছে। এখন আমরা বলেছি ইনকিলাব মঞ্চ কোথাও কোনো ভিন্ন করে প্যানেলও দিবে না, এবং আমাদের স্বতন্ত্র কোনো প্রার্থীও, মানে ইনকিলাব মঞ্চ কোনো ইউনিভার্সিটিতে ডাকসু বা কোনো ছাত্র সংসদ করবে না। তবে ইনকিলাব মঞ্চের যেসব বিশ্ববিদ্যালয়ের ভাইরা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের যে কোনো সুবিধা মতো প্যানেলে অথবা স্বতন্ত্র তাদের মতো করে করতে পারবে, কিন্তু ইনকিলাব মঞ্চের কোথাও নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চ থেকে, ইনকিলাব মঞ্চে আছে এরকম 4 জন প্রার্থিতা করছেন, এর মধ্যে একজন তার নিজের পছন্দে শিবিরের প্যানেলে যুক্ত হয়েছেন। কিন্তু এই কথাটাই কেউ বলছেন আমাদের আরো 3 জন কেন্দ্রীয় সদস্য তারা কিন্তু ভিন্ন ভিন্ন করে করছেন। এটা তো আমরা ওপেন বলে দিয়েছি, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি যেটা বলছিলেন ঢাকা 8-এ কেন নির্বাচন করতে চাই। হ্যাঁ, ঢাকা 8-এ নির্বাচন করতে চাওয়া প্রথমত হলো আমরা গত 1 বছর ধরে বলবার চেষ্টা করছি, মূলত আমাদের যা কিছু বলি রাজনৈতিক লড়াই, এর প্রথমত হলো সাংস্কৃতিক লড়াই। আমরা জুলাইয়ের পক্ষে বা বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত কোনো সাংস্কৃতিক লড়াই করতে পারি নাই, দাঁড় করাতেও পারি নাই। তার প্রমাণ হলো এই যে 15ই আগস্টকে কেন্দ্র করে এই যে বিনম্র শ্রদ্ধা শুরু হলো, তো আমি অন্তত এরকম কয়েকজন আর্টিস্টকে জিজ্ঞেস করেছি যে আপনি যে বিনম্র শ্রদ্ধা জানালেন, কোনো সমস্যা নাই। দেখেন, আবারও বলি, ফিলোসফিক্যালি যেই লোকটা আগেও বিনম্র শ্রদ্ধা বলেছে কিন্তু গত 15 বছরে কোনো সুযোগ সুবিধা নেয় নাই, এখনো যদি সে বিনম্র শ্রদ্ধা বলে তার ব্যাপারে আমার কোনো সমস্যা নেই, সে বলতেই পারে। কিন্তু এই বিনম্র শ্রদ্ধা বলে যারা বলেছে মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু পদ্মা সেতু দেখেছি, এই বলে 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 কোথায় মুক্তিযুদ্ধ, কোথায় পদ্মা সেতু, তার ফলে কি হয়েছে, পদ্মা সেতুকে এমন জায়গা নিয়ে যাওয়া হয়েছে, একজন গিয়ে পদ্মা সেতুর উপরে একটা বাজে কমেন্ট করেছে অথবা খারাপ কথা বলেছে, ছাত্রলীগ পটুয়াখালীতে তার বাড়িঘর হামলা করে তার ঘর দুয়ার ভেঙে দিয়েছে। মানে এটা এমন মসজিদ, এমন মন্দির। এই যে ন্যারেটিভগুলো দেখেন, যে গণহত্যা করে, মানুষকে গুম করে, খুন করে, মাঝে মধ্যে তার চেয়েও তার পক্ষে যে মত উৎপাদন করে দেয়, ন্যারেটিভ নির্মাণ করে দেয়, সে ভয়াবহ অপরাধী। কারণ কি, যে সরাসরি খুন করলো আপনি তাকে ধরতে পারবেন, তার ক্রিমিনাল অফেন্স আছে। কিন্তু এই হত্যা না, এটা করা যায়, জামাত হলে মেরে ফেলা যায়, বিএনপি হলে মেরে ফেলা যায়, বিশ্বজিৎ মানে যেভাবে হোক ফ্রেমিং করা যায়, সে হলো আরো ভয়াবহ অপরাধী। এর বিরুদ্ধে আমরা কোনো লড়াই করতে পারি না। তো এই জন্য আমাদের যে জায়গাটা আমরা বুঝি, আবার বিনম্র শ্রদ্ধা জানালেই যে তাকে জুতা মারা যায়, দুইটা ব্যাপার। বিনম্র শ্রদ্ধা জানাতে জুতা যারা মেরেছে, এখানে তো আমরা কেউ যাই নাই, কিন্তু এই জুতো মারাকে অপোজ করার কিছু নাই। ব্যাপার হলো, আপনি দেখেন বাংলাদেশে আসলে কিছু বিচার হইছে। এখন মুশকিলটা হইলো, আপনি এই কথা বলবার আগেই
কতক্ষণ মব, কতক্ষণ এটা সেটা, এটা তো আছে। দেশে কি মব নাই? কিন্তু আমার প্রশ্ন হলো এই মব কি গত 1 বছর শুরু হয়েছে? পকেট মারকে পিটাই মাইরে ফেলা, ভাই বলতেছিলেন বাড্ডায় যে ভদ্রমহিলা বাচ্চাকে আনতে গেছিলেন, পিটাই মাইরে ফেলছে। মব লিঞ্চিং বলি, মব জাস্টিস বলি, এইটা কি গত 1 বছর ধরে বাংলাদেশে হচ্ছে? 1 বছর ধরে শুরু হয়নি, কিন্তু 1 বছর ধরে বেড়েছে। পরিসংখ্যান আমি আপনাকে বলি আপা, এটা পরিসংখ্যান আছে। পরিসংখ্যানটা শুনুন, আমি আপনাকে বলি, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তো আমি বাংলাদেশ স্টাডিজ পড়াই ইউনিভার্সিটিতে এবং রিসার্চ মেথোডোলজি পড়াই। রিসার্চ ইটসেলফ একটা সিস্টেমেটিক করাপশন। আপনি বলবেন কি বাংলাদেশে এখন আওয়ামী লীগের 40% ভোট আছে, আপনি স্যাম্পল সাইজ নেবেন গোপালগঞ্জ, স্যাম্পল সাইজ নেবেন গাজীপুর, স্যাম্পল সাইজ নেবেন কিশোরগঞ্জ আর ময়মনসিংহ, তাহলে তো ভোট আছে 80%। সুতরাং আপনার স্যাম্পল সাইজ কারা, আপনার ইন্টারভিউই কারা, আপনার এখানে বাংলাদেশের গবেষণাগুলো কি হয় এটা আমরা জানি। আপনি আগে কি পোর্ট্রে করতে চান এইটা ক্লিয়ার করে তারপর আপনার ডাটা স্যাম্পল করবেন, স্যাম্পল সাইজ করবেন। আপনার মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এর থেকেও খারাপ হওয়ার কথা ছিল। একটা চূড়ান্ত গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বলেছে 5 লাখ মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভীষণ প্রজ্ঞা। এই ক্ষেত্রে আমি অবশ্যই দুটো দলকে অনেক বড় বারবার ক্রেডিট দিয়েছি, নাম্বার 1 বিএনপি, নাম্বার 2 জামাত ইসলামী। আমার উপজেলায় 3 দিন পুলিশ থানা থেকে বের হয় না, আমরা খাবার রান্না করে ভিতরে দিয়ে আসছি। এই ভূমিকাটা তারা অসাধারণ পালন করেছে। তো একটা যে গণ অভ্যুত্থানে গুলি মেরে আজকে ভাই বলছে, আজকে দেখেন আজকে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে একজন ডাক্তার, নিউরোসায়েন্সে যারা চিকিৎসা নিতে গেছে এদের 167 জন আর খুলেই ছিল না। এইরকম ভয়াবহ হত্যাকাণ্ডের পরে আপনি বলেন কতজন আওয়ামী লীগ, ছাত্রলীগ বা কয়জন হত্যা হয়েছে? মানে কোনো হত্যাই কাম্য না, কিন্তু রিঅ্যাকশনটা হওয়ার কথা কি ছিল? হয় নাই। এরকম চূড়ান্ত গণ অভ্যুত্থানের পরে শহীদের তালিকাও হয়নি। না, হয় নাই তো, এটা তো সরকারের চূড়ান্ত ব্যর্থতা। আজকে আমি ওয়েবসাইটে ঢুকে আমি শহীদদের তালিকা দেখতে পারতেছি না, কার পরিবারকে কতটুকু পুনর্বাসন করা হলো আমি দেখতে পারতেছি না। এটা তো সরকারের সবথেকে বড় ব্যর্থতা। এটা তো আমরা হাজারবার বলছি যে এখন পর্যন্ত একটা সেন্ট্রাল ডেটাবেস করা যায় নাই যে আমি একটা পরিবারকে সাপোর্ট করতে চাই বিদেশ থেকে। দেখেন হাজারবার বলেছি, এই সরকার যে একটা জুলাই ফাউন্ডেশন করেছিল, হাজার হাজার কোটি টাকা উঠতো, তা করতে পারে না। আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম সেটি হচ্ছে যে ঢাকা 8 আসনের ভোটাররা আপনাকে কেন ভোট দেবেন? তাহলে আপনাকে ভোট দিলে কি এই যে এতক্ষণ ধরে যে আপনি বলেছেন শহীদের তালিকা হয়নি, এগুলো হবে? প্রথমত হলো ঢাকা 8-এর এমপির কাজ না শহীদদের তালিকা করা। বাংলাদেশের মানুষকে আমরা যেটা বুঝাতে চাই এমপির কাজ কি আর স্থানীয় সরকারের কাজ কি। না, আমি আপনার কাছে সেটা আমরা যেটা করতে চাই, আমি যেটা বলি এমপির ঠিক যেটুকুন কাজ, এর বাইরে 1% ইন্টারফেয়ার করব না। শাহবাগে একটা বড় করে লাগাবো ইলেকশনের সময়, এলইডি বোর্ড পারি যাই পারি, যে এমপির আসলে কি কি কাজ। যেমন এমপির কাজ স্কুলে বরাদ্দ দেয়া না, এই এমপির কাজ গম চাল এগুলো ঠিক করে না, ব্রিজ ঠিক করে না। এইটা হলো প্রথম কথা, ইন্টারফেয়ার সে করতে পারবে না। দ্বিতীয়ত এমপির অনুকূলে কয় টাকা আসে এটা কিন্তু জাতীয় তথ্য অধিকার বলে সবাই দেখতে পারার কথা, দেখে না। আমরা যেটা ম্যানিফেস্টো দিয়েছি, দেখেন ইলেকশন করলে উইন করব, এইটা তো আর প্রথম কথা না। আমরা তরুণদের রাজনীতিকে সামনে নিতে চাই। এই রাজনীতিতে আমি আগামী 50 বছরও জিততে পারি, নাও জিততে পারি, কিন্তু আমরা নতুন একটা ধারা তৈরি করতে চাই যাতে আপনি তরুণদের রাজনীতি সামনে নিতে চান, সেজন্য আপনি আসলে নির্বাচনে যেতে চান। ব্যারিস্টার রুমিন ফারহানা, আবার আপনার কাছে যেতে চাই। আজ মাওলানা মামুনুল হক তিনি দৈনিক প্রথম আলোর সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ইসলামপন্থী দলগুলোর আনুকূল্য নিয়েই বিএনপিকে চলতে হবে, এবং তিনি বলেছেন যে বিএনপির সঙ্গে তার আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি, কিন্তু তিনি জানেন যে বিএনপি তাকে আসন ছেড়ে দিতে আগ্রহী। এটি তিনি শুনেছেন। আপনার বক্তব্য একটু জানতে চাই। না, ইন্টারেস্টিং। মানে বিএনপি ঠিক কেন আসন ছেড়ে দিতে আগ্রহী হবে এটা আমার মাথায় ধরছে না। আচ্ছা ধরুন কিছুদিন আগে একটা নিউজ এসেছিল গণমাধ্যমে যে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করবার একটা পরিকল্পনা আছে এনসিপি এবং জামাত ইসলাম সহ অন্যান্য যে ইসলামিক দলগুলোর। এখন বিএনপি থেকে যদি অন্য কোনো দলের প্রার্থী নির্বাচন করে, সে কিন্তু বিএনপির মার্কা পাবে না, সে ধানের শীষ পাবে না, সে তার দলের মার্কায় তাকে ভোট করতে হবে। 1, 2 হলো বিএনপির 300 আসনের প্রত্যেকটাতে মিনিমাম 3 ম্যাক্সিমাম 10-12 জন করে প্রার্থী আছে। আপনি হয়তো স্ট্রংগেস্ট প্রথম 2 জনকে থামায় রাখলেন যে তোমরা দাঁড়াবা না, তারাও হয়তো বহিষ্কার হতে পারে, একটা ঝুঁকি আছে। দলে থাকলে দল ক্ষমতায় গেলে কিছু লাভ টাভ হবে, সেটারও একটা লোভ আছে। এই নানান ঝুঁকি লোভ হিসাব টিসাব করে তারা দাঁড়ালো না। কিন্তু 3 থেকে 10 যারা আছে তাদেরকে আপনি কি দিয়ে আটকাবেন? তারা দাঁড়ালো। এখন আপনি আমাকে বলেন, যেই মানুষটি তার এলাকায় গত 20 বছর 25 বছর 30 বছর ধরে কাজ করছে, আর সব বাদ দেন গত 10 বছর ধরে কাজ করছে, আওয়ামী লীগের আমলেই কাজ করছে, তার সঙ্গে পারবে আরেক মার্কা দিয়ে এসে জিততে? পারবে না তো। আর যদি আমি সকল তর্ক একপাশে সরিয়ে রেখে ধরে নেই যে বিএনপি আসন ছেড়ে দিল, সেই আসনে সমঝোতার ভিত্তিতে অন্য কোন দল থেকে এসে নির্বাচন মাধ্যমে হবে আনুষ্ঠানিক নাকি সমঝোতার মাধ্যমে? দ্যাট ইজ দ্য পয়েন্ট। জোট কিন্তু কেউ বলছে না, সবাই সমঝোতা বলছে। তো সমঝোতা হলে আর 24-এর নির্বাচনের সমস্যা কি ছিল? সবই তো ভাই সমঝোতা, তাই না? আমি যেটা বলবো, আমি কিন্তু হাদি ভাইয়ের কথা আমার ভালো লেগেছে কি উনি আমার অনেক সমালোচনা করেন, আমি লিভিং দ্যাট অল অ্যাসাইড। ইয়াং জেনারেশন যারা পলিটিক্সটা বোঝে তাদের পলিটিক্সে আসতে হবে। আজকে উনি যে কথাগুলো বলল,
এই কথাগুলো নিয়ে আমি কলাম লিখেছি 2020, 21, 19 সালে, যখন আমি নিজে এমপি হলাম, যে এমপির কাজ রাস্তা বানানো না, এমপির কাজ গমের বরাদ্দ দেয়া না, এমপির কাজ এলইডি বাতি জ্বালানো না, এমপির কাজ পলিসি মেক করা, ল মেক করা, রাষ্ট্রের নীতি নির্ধারণে ভূমিকা রাখা। এবং এই যে 70 অনুচ্ছেদ নিয়ে এত কথা হচ্ছে, 70 অনুচ্ছেদ কেবলমাত্র আপনাকে নিজের দলের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেয়, সরকারের সমালোচনা করতে তো বাধা দেয় না। 53 বছরে কোনো এমপি সংসদে নিজের দলের কোনো সমালোচনা কখনো করেছে? এই কালচারগুলো শুরু হওয়া দরকার। আপনি ভোট তো দিতে এতদিন পারতো না, এখন কয়েকটা ক্ষেত্র বাদ দিয়ে 70 অনুচ্ছেদকে ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে, এখন ভোটও দিতে পারবে। আপনি দোলার সাক্ষী থাকেন, আমি আজকে বলে গেলাম, কোনো একটা এমপিকে আপনি দেখবেন না তার নিজের দলের বিরুদ্ধে, ভোট দেওয়া তো পরের কথা, কোনো টু শব্দ সংসদে উচ্চারণ করবে না। দ্যাট ইজ আওয়ার পলিটিক্যাল কালচার। দ্যাট কালচার হ্যাজ বিন মেড ইন লাস্ট 53 ইয়ার্স। সো এটা আপনি 5-10 বছরে ভাঙতে পারবেন, ডোন্ট এক্সপেক্ট দ্যাট, ইট উইল টেক টাইম অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়েট টিল দ্যাট অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট। মানে আমি হতাশ হয়ে ছেড়ে দিলাম, যেটা মাঝখানে আমাদের একটা বিরাট জেনারেশন দেশের বাইরে চলে গেছে, একটা ব্রেইন ড্রেইন হয়েছে। আমাদের মতো পরিবারের ছেলেরা মেয়েরা কেউ বাংলাদেশে নাই, কেউ নাই, দোলা কেউ নাই। ওরা বিদেশে বড় বড় জায়গায় চাকরি করছে, ডাক্তারি করছে, সিভিল সার্ভিসে চলে গেছে, ব্রিটিশ সিভিল সার্ভিসে চলে গেছে। আমাদের বাংলাদেশে নাই, এটা আমার দেশের ব্যর্থতা। এখন আমাদের যা আছে তাদেরকে যদি আমরা কাজে লাগানো শুরু না করি, এমনিতেই তো বাংলাদেশ পেছাচ্ছে, অনেক পিছিয়ে যাচ্ছে, আরো বেশি পেছাবে। সো আপনার যেই প্রশ্নটা ছিল আর কি, সেই জায়গায় আবার ফিরে আসি। আমি মনে করি যে হাদির মতন ছেলেরা যদি আসে পলিটিক্সে ভালো, এবং তারা যদি টিকে থাকতে পারে আরো ভালো, বিকজ আমাদের দলগুলো অনেকটা অমিত শক্তিধর, ড্রাকোনিয়ান পাওয়ার সেই দলগুলোর আছে। তারা ন্যূনতম সমালোচনাও কিন্তু নিতে পারে না, একদম নিতে পারে না, খায়া ফালামু টাইপের অ্যাটিটিউড। হ্যাঁ, সো it will take time to break this kind of attitude and we have to fight till the end, এইটুকুই বলা যায়। জি, জনাব আশরাফ কায়সার, এই প্রসঙ্গ নিয়ে আমি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এবার জামাতের সাথে ইসলামী দলগুলো, যেটি এর আগে খুব বেশি আমরা দেখিনি, একবারই দেখেছিলাম, ইসলামী দলগুলোর জোট হতে পারে এই ধরনের একটা গুঞ্জন শোনা যাচ্ছে, এবং আজকে উনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানেও কিন্তু উনি বলেছেন যে এটি হওয়ার এক ধরনের ভালো সম্ভাবনা আছে। যদি সেরকম কিছু হয় তাহলে আসলে নির্বাচনের ফলাফল কেমন হবে বলে আপনার মনে হয়? প্রথমত বলি, আমাদের ইতিহাস বলে না ধর্মভিত্তিক দলগুলো রাজনীতিতে খুব ভালো করে, কেননা মানুষ দুটিকে আলাদা করে দেখে। তার যদি ইভেন ধর্মের প্রতি দুর্বলতাও থাকে, তাকে ঠিক রাজনৈতিক প্রতিনিধি হিসাবে সে বিবেচনা করেনি। আপনার মনে আছে যে 18 পীর, যার অনেক মুরিদ এরশাদের আমলে বাংলাদেশে ছিল, তাদের নির্বাচনী ফলাফল কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছিল। কাজেই ইসলামী দলগুলো এক ধরনের প্রশাসনিক সাপোর্ট পায়, বিশেষ করে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার কিংবা 111-এর সরকারের সময়, অথবা কোনো কোনো রাজনৈতিক দলের যখন তারা ক্ষমতায় থাকে, এবং তাদের এক ধরনের বয়ান মানুষ ধর্মের বিশ্বাসের প্রতি নজর রেখে যোগ দেয়, সেটিকে তারা কল্পনা করতে শুরু করেন রাজনৈতিক প্রতিনিধিত্ব হিসাবে। আমার মনে হয় এটি ঠিক পানির মতো গড়িয়ে গড়িয়ে তাদের বিভিন্ন দলে, কিছু জামাতে, কিছু খেলাফতে, কিছু ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে, এবং তারা যোগ করে দেখছেন যে তা এত বেশ বড়ই হবে, ব্যাপারটি এত সহজ হবে না। মামুনুল হক যেভাবে ব্যাখ্যা করেছেন, আমার ধারণা রাজনৈতিক প্রতিনিধিত্ব ওইভাবে ঠিক হবে না। রাজনৈতিক প্রতিনিধিত্ব ভোটের সময় মানুষ কল্পনা করবে যে আপনার হাতে দেশ শাসন থাকবে, আপনি কি নীতি প্রণয়ন করবেন, নারী স্বাধীনতার ব্যাপারে আপনার ভূমিকা কি, নারীদেরকে আপনি বেশ্যা বলেছেন না প্রতিনিধিত্বকারী বলেছেন, এই কথাগুলো মানুষ তখন গণনায় নেবে। দেখুন, ভোট দেওয়ার সময় বাংলাদেশের মানুষ অনেক চিন্তা করে ভোট দেয়। শেখ হাসিনা যতই ভোটের কালচারকে বিকৃত করার চেষ্টা করেছে, মানুষ কিন্তু বিরত থেকে প্রতিবাদ করে দেখিয়েছে যে সে ভোটে যায়নি। কাজে আমরা কোনোদিন বলতে পারবো না যে মানুষ ভোট দিয়ে খারাপ শাসন সমাজে এনেছে, এটি হয়নি। বরং পরবর্তীতে যারা খারাপ হয়েছে তারা তো ভোটের দিন খারাপ ছিল না। ভোটের দিন কেউ হিজাব পরে গিয়ে 96 সালে হাজির হয়েছে যে আমাকে আরেকবার সুযোগ দেন 21 বছর পরে, তাকে তো আমরা 16 বছর পরে ডেমন হিসাবে দেখলাম, দানব হিসাবে দেখলাম। সেটা 96 সালে যেই লোক ভোট দিয়েছে সে ভুল করেনি, দানব নিজে ভুল করেছেন। আচ্ছা, এখন আমি ইসলামী দলগুলোর ব্যাপারে যেটি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে, জুলাই অভ্যুত্থানের পরে এটি তো সত্যি যে আওয়ামী লীগের বিপরীতে একটি শক্তি সমাজে মাথাচাড়া দিয়েছে, এবং তাদের যথেষ্ট ভালো ভূমিকা ছিল জুলাই অভ্যুত্থানে। এই ভূমিকাকে যদি আমরা অস্বীকার করি তাহলে জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করা হবে। যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছিল তারা মাঠে নেমেছে, তারা জীবন দিয়েছে, তারা হাসিনাকে হটিয়েছে, তাদের রাজনৈতিক উচ্চাভিলাষ তৈরি হতেই পারে। ইসলামী দলগুলো আপনি খেয়াল করে দেখবেন, অতীতে তাদের মতবিরোধ নিয়ে বেশি সোচ্চার ছিল, তাদের একে অন্যের আক্রমণের ভাষা কিন্তু
প্রতিপক্ষকে আক্রমণের ভাষার চেয়েও খারাপ ছিল। কিন্তু এবার তারা বুঝতে পারছেন তারা ক্ষমতার কাছাকাছি চলে এসেছেন এবং তারা সচিবালয়ে প্রভাবশালী, তারা যমুনাতেও অনেকটা প্রতিদিন দাওয়াত পাচ্ছেন, তারা সবাই মিলে একে অন্যের মেহফিলে যোগদান করছেন। আমরা দেখতে চাই তারা যোগ করে কোন জায়গায় যেতে পারেন। এর সাথে এনসিপিকেও আমাদের কিছুটা মনে হচ্ছে যে এই জোটের অংশ হওয়ার চেষ্টা করছেন, যদিও অনেকগুলো দলকে আমরা দেখতে, ধর্মভিত্তিক দলগুলো, কেননা তাদের কোনো রাজনৈতিক বয়ান, মানে নাহিদ ইসলামকে ইমাম বলে সম্বোধন করা, এগুলো আমাদেরকে মনে হচ্ছে যে তারা একটা ডানপন্থী দক্ষিণপন্থী ধারায় নিজেদেরকে নিতে চাচ্ছেন এবং তাদের ভেতরে ওই এলিমেন্টগুলো আছে, গণ অভ্যুত্থানের সময়ও ছিল। তাদের পাঠচক্রের কারো কিন্তু দ্বৈত সত্তা রয়েছে। আবার আমরা দেখছি কেউ কেউ বিএনপির সাথেও মিটিং করছেন, কেউ জামাতের সাথেও মিটিং করছেন। ফলে একটা হর্স ট্রেডিং, সমঝোতা, জোট, লিখিত অলিখিত, এটি নির্বাচনের আগে, ভোটের আগে হওয়া খুবই স্বাভাবিক। আমরা সেই জায়গাটিতে কি নিয়ে চিন্তিত না। কিন্তু যেটি আপনার, আমি হাদির সাথে একমত, জুলাই স্পিরিটকে ধারণ করার শক্তিকে, এই প্রশ্ন আপনাকে ভোটে নির্ধারণ করতে হবে। কেননা আপনি খেয়াল করে দেখবেন যে আওয়ামী লীগ এবং তার যে ৮০-৮২টি দোকান, এই যে সাংস্কৃতিক জোট, কবিতা পরিষদ ইত্যাদি ইত্যাদি, যারা যে কোনো গণজাগরণের সময়, গণ অভ্যুত্থানের সময় জনগণের বিপরীতে দাঁড়িয়ে আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করেছে, এই জুলাইতেও করেছে। এবং তারা শহীদ মিনার ইজারা নিয়েছিল, কার লাশ যাবে কার লাশ যাবে না, কি অপরাধ আপনি চিন্তা করেন। এবং এটি কিন্তু তারা একটা কালচারাল বাতাবরণে আপনার কাছে জাস্টিফাই করেছে। এই যে মেকি কালচারটা, এই যে কলকাতা কেন্দ্রিক, ভারতের প্রতি নতজানু, আওয়ামী লীগের প্রতি প্রশ্নহীন আনুগত্য, এই কালচারের বিপরীতে আমরা যদি সাংস্কৃতিক জাগরণটা জারি না রাখতে পারি এবং তৈরি না করতে পারি, তাহলে কিন্তু জুলাই অভ্যুত্থান, অগাস্ট অভ্যুত্থান কিন্তু আপনার কাছে আগামীতে আরও বেশি অসার, আরও বেশি ফাঁপা, এবং রাজনীতিবিদরা আপনি জানেন কি করতে পারে, আপনি নিজেই তার উদাহরণ দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছিলেন। কাজেই রাজনীতিবিদদের হাতে কালচারাল জাগরণ ছাড়া জুলাই অভ্যুত্থান নিরাপদ না। আর যেই পক্ষটি এখন বাজারে রয়েছে পলাতক পক্ষের বাইরে, তাদের কালচারাল ধারণা এবং কালচারাল অস্তিত্ব অত্যন্ত দরিদ্র। তারা কালচার বলতে গুটিকয় অদ্ভুত মানুষকে বোঝে, তারা বাংলাদেশের পক্ষের একটি কালচার ধারণ করতে পারেনি। আপনি গত 12 মাসে খেয়াল করবেন, এবার অগাস্টে আমরা কি খেয়াল করলাম, এই যে বিনম্র শ্রদ্ধার কথা বলা হচ্ছে, দেখুন যার জেনুইন শ্রদ্ধা দেখানোর সুযোগ আছে তার শ্রদ্ধা দেখানোর অধিকারও আছে, কিন্তু অপরাধীরা যদি শ্রদ্ধার মুখোশ পরে আপনার কাছে আসে, এবং আমি কিছু মানুষকে দেখছি যারা অন্যকে উস্কানি দিচ্ছে, তার মানে তিনি শি ইজ স্পিকিং অফ দ্য ফাইট অর হি ইজ স্পিকিং অফ দ্য ফাইট, সেটা কিন্তু জনগণকে উস্কানি দেওয়া, এটা একটা অপরাধ। কাজেই দেখুন, বিনম্র শ্রদ্ধার পেছনে আপনার খোঁজ করতে হবে ওই লোকটিকে কারা মহামানব বানিয়েছিল, কারা ৭২-৭৫ চাপিয়ে রেখেছিল, কারা শেখ হাসিনার ১৫ বছরের সুবিধা নিয়েছে, এবং কারা কালচারাল জাগরণের নামে বাংলাদেশকে একটি উপনিবেশিক কালচারে, ভারতের আধিপত্যের কালচারে পর্যবসিত করেছে। তারা কিন্তু এখনও শক্তিশালী। আমি আপনাকে বলি, আমি কিন্তু রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নিয়ে খুব বেশি চিন্তিত না, আমি কালচারাল শক্তি আওয়ামী লীগ নিয়ে চিন্তিত, যারা ৯৯ ভাগ কালচারাল প্রতিনিধিত্ব করে, ১ ভাগ মানুষ কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে। 1 মিনিট সময় আছে, রুমিন ফারহানা আপনার কাছে যেতে চাই। আশরাফ কাসার বলেছেন যে তিনি রাজনৈতিক আওয়ামী লীগ নিয়ে চিন্তিত না, কালচারাল আওয়ামী লীগের যে শক্তি সেটি নিয়ে তিনি চিন্তিত। ১৫ই অগাস্ট ৩২ নম্বরে আমরা দেখেছি যে মুজিব ভক্তদের ঠেকাতে ছাত্র দল এবং বিএনপির নেতৃত্বে উদ্যোগ, এভাবে কি কালচারাল আওয়ামী লীগকে ঠেকানো যাবে বলে আপনার মনে হয়? প্রশ্নই ওঠে না। একটা বয়ানকে কাউন্টার করতে পাল্টা বয়ান তৈরি করতে হয়, এবং বয়ান বা কালচার একদিনে তৈরি হয় না, ধীরে 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 এটা মানুষের মননে মস্তিষ্কে কাজ করে। সো আপনি দীর্ঘদিন কিন্তু আওয়ামী লীগ এই কালচার বিল্ড করার জন্য কাজ করেছে, একদিনে কিন্তু আওয়ামী লীগের এই কালচারাল উইং তৈরি হয় নাই, দীর্ঘ সময়। এবং আওয়ামী লীগের কালচারাল উইং ইজ ভেরি স্ট্রং, এটা এক লেয়ার না, এটা অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো লেয়ার। এর একেবারে সবচেয়ে দূরের যে লেয়ারটা, সেটাও কিন্তু আপনার সারফেসড হতে অনেক সময় নেবে, কিন্তু সে কিন্তু কাজ করছে অনেক দূর থেকে আওয়ামী লীগের বয়ানকে প্রতিষ্ঠা করতে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে এত বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, 50+, অন্য দলগুলো কেন তাদের কাউন্টার কালচারাল ন্যারেটিভ তৈরি করতে পারলো না? কেন বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্তকে আকৃষ্ট করতে পারলো না? এই ব্যর্থতা তো তাদের স্বীকার করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।